হ্যালো 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 সকল টপাস বাংলা স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমি তোমাদের অভিজিৎ স্যার। আজকে তোমাদের 252 পেজের আমরা সলিউশনটি করে দেখাবো, ঠিক আছে? তো যেখানে যে যে কনসেপ্ট থাকবে সেই কনসেপ্টগুলোকেও আমি এক্সপ্লেন করব। সো 252 পেজের আমাদের সলিউশন হবে, ঠিক আছে? চলো, তো প্রথম কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ তোমরা, প্রাকৃতিক সৌর পর্দা কী হলো? সূর্যের পর্দা কী হলো? তো প্রাকৃতিক সৌর পর্দা কী হয়? পৃথিবীর থেকে আলট্রাভায়োলেট রশ্মি থেকে, পৃথিবীকে আলট্রাভায়োলেট রশ্মি যে ইউভি রে থেকে আমাদের কিন্তু বাঁচায়, অতিবেগুনি রশ্মি যেটা আছে, তো সেখান থেকে বাঁচায় কি? O3 বাঁচায়। O3 মানে আমাদের ওজন হয়ে যায়, তো ওজন আমাদেরকে বাঁচায়। 1.2, নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ বনাম আয়তন লেখো, চিত্রটি কেমন হবে? নির্দিষ্ট উষ্ণতায় চাপ বনাম উষ্ণতা যেটা হবে সেটা আমাদের অ্যাকচুয়ালি বয়েলের সূত্র হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো নির্দিষ্ট উষ্ণতায় চাপ যেটা হবে সেটা কী হবে? 1/v, ব্যস্তানুপাতিক হয়। মানে চাপ বাড়ালে আয়তন কিন্তু কমে যায়, আর সেখানে আমাদের কি হয়ে যায়? হাইপারবোলা মানে অধিবৃত্তাকার হয়ে যায়, উপবৃত্তাকার হয়ে যায়। চলে যাই তারপরে প্রশ্নতে। সো এটা যেটা হয়ে যাবে আমাদের ডি হয়ে যাবে, ডি। তারপরে প্রশ্ন 1.3, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার দেওয়া আছে। এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার দেওয়া আছে, মোল সংখ্যা কত হয়ে যাবে? তো মোল সংখ্যা কত হয়ে যাবে? 5 লিটার। তো এনটিপিতে আমাদের জানি যে মোল যেটা হয়ে যায় সেটা 22.4 V/22.4 হয়ে যায়। তো আমাদের 5 লিটার বাই 22.4 লিটারকে ভাগ করে ফেলতে হবে। তার মানে প্রায় আমাদের হয়ে যাবে, আমি যদি 22 ধরি, 22 × 2 = 44, প্রায় 2 পয়েন্ট সামথিং আসবে, মানে 0.22 আসার আছে, ঠিক? 5/22.4 করলে যেটা পাবে, ঠিক? কারণ 3 তো হতে পারে না, তাহলে 66 হয়ে যাবে। সো 0.22 হওয়া উচিত। চলো তারপরের প্রশ্ন, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী হবে? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে দেখো কঠিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের হয়ে যায় আলফা, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। তো আলফা, বিটা আর গামা হয়ে যায় 1:2:3। তাহলে আমি বলতে পারি আলফা অনুপাত বিটা যেটা হবে সেটা হবে 1:2। তার মানে আলফা বাই বিটা হচ্ছে হাফ, আলফা বাই বিটা হচ্ছে হাফ। তাহলে আলফা = β/2। অনেকে কনফিউজ হবে, 2 বিটা লিখে ফেলবে, তো β/2 হবে অ্যাকচুয়ালি, β/2, ঠিক আছে? না হলে এভাবে মনে রাখতে পারো। কিভাবে মনে রাখবে? যে বিটা হচ্ছে 2 আলফা হয়, গামা হচ্ছে 3 আলফা হয়, আর আলফা আলফাই হয়, ঠিক? বোঝা গেছে? এভাবে মনে রাখতে পারো, তাহলে আমার আলফা হয়ে যাবে β/2। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, নক্ষত্র ঝিকিমিকি করার কারণ কি হচ্ছে? নক্ষত্র যে ঝিকিমিকি করে, সেই নক্ষত্র ঝিকিমিকি করার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কিভাবে? আমাদের যে বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তর আছে, এইভাবে বিভিন্ন স্তর ধরে নাও A B C, এই যে স্তর আছে, এই স্তর দিয়ে আলোক রশ্মি যখন আসতে চাইছে, একটা আলোক রশ্মি ধরে নাও এভাবে করে এসছে, কিন্তু একটু পরে ওই আলোক রশ্মি কী হয়ে যায়? আলাদা পথে আসে। কেন আলাদা পথে আসে একই আলো রশ্মি? কেন আলাদা পথে আসে? কারণ এই যে ABC যে স্তর আছে, এদের প্রতিসরাঙ্ক কী হয়ে যায়? বদলে যায়। বায়ুমণ্ডলীয় যে কন্ডিশানগুলো, তাপমাত্রার জন্য কী হবে? বদলে যায়। তো একই আলো কী হচ্ছে? বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমি একই আলোকে দেখতে পাচ্ছি, যার জন্য কী হয়? আমাদের মনে হয় নক্ষত্র ঝিকমিক করছে, কিন্তু নক্ষত্র আসলে ঝিকমিক করছে না। ওর আলোটা যেটা আসছে, সেই আলোর পথ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেক সময়, যার জন্য আমরা ঝিকিমিকি করতে দেখতে পাই, ঠিক আছে? তো সেই জন্য আমাদের যে অ্যান্সার হবে সেটা হবে আলোর প্রতিসরণ। চলো 24 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো অবতল দর্পণকে জলে ডুবিয়ে দিয়েছে, তো দর্পণকে জলে ডোবালে কোনো দিন ওর ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয় না, ঠিক আছে? কিন্তু লেন্সকে ডোবালে হয়ে যাবে। যে কোনো অবতল দর্পণ, এই যে দর্পণ আছে, এই দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য হবে সেটা R/2 হয়। এর যে বক্রতা ব্যাসার্ধ আছে, সেই বক্রতা ব্যাসার্ধ যদি R হয়, তার হাফ করলে আমরা কি পাবো? আমরা ফোকাস দৈর্ঘ্য পাবো, যেটা হচ্ছে কোনো মাধ্যমের ওপর নির্ভর করে না। তাহলে কি হবে? 24 সেমি যেটা আছে সেটা 24 সেমিই থাকবে,
তো অপশান ডি হয়ে যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে জল পরিশোধনের জন্য ব্যবহৃত হয়, জল পরিশোধনের জন্য আমরা ইউভি রশ্মি ব্যবহার করি, আলট্রাভায়োলেট রশ্মি যেটা আছে সেটা আমরা ব্যবহার করি। তো এই এগুলো ডাটা কোশ্চেন, এগুলো মনে রাখতে হবে। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 3 গুণ করলে উৎপন্ন তাপ শক্তি কী হয়ে যাবে? দেখে নাও, কোনো পরিবাহী আছে, ধরে নাও এর যে বিভব আছে এটা আর আছে, এর যে বিভব আছে সেই বিভব হচ্ছে ভি। এবার এর তাহলে কারেন্ট কী হবে? আই হয়ে যাবে ভি স্কোয়ার ভি বাই আর। এবার আই স্কোয়ার আর যদি করি, যেটা আমার তাপ শক্তি হবে, দুই প্রান্তের বিভব 3 গুণ করলে উৎপন্ন তাপ শক্তি কী হয়ে যায়? আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি, টিটা হচ্ছে সময়, ঠিক আছে। তো তাহলে দেখো আই স্কোয়ার যদি করি এইচ ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি, ঠিক। তার মানে ভি স্কোয়ার বাই আর, একটা আর কেটে যাবে, তো এই আর কেটে যাবে, তো ভি স্কোয়ার বাই আর টি মানে এইচ হচ্ছে সমানুপাতিক ভি স্কোয়ার, ঠিক আছে, কারণ আরটা তো ধ্রুবক হবে। তো সমানুপাতিক যদি ভি স্কোয়ার হয়ে যায় তাহলে কী হবে দেখো, 3 গুণ যদি বাড়িয়ে দিই তাহলে ভিটা হয়ে যাবে 3b, তো এইচ যেটা হয়ে যাবে নতুন এইচ সেটা হয়ে যাবে 9v স্কোয়ার। তার মানে 9 গুণ কিন্তু বেড়ে যাবে, 9 গুণ বেড়ে যাবে, তার মানে 1.8 যেটা অ্যান্সার হবে 9 গুণ হয়ে যাবে, ঠিক। বা কারুর যদি মনে থাকে যে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, তাকে যদি ভির সম্পর্কে লিখি ভি স্কোয়ার বাই আর টি, এভাবেও লিখতে পারো, তো ডাইরেক্ট এটা চলে আসবে, এই যেটা ভি স্কোয়ার বাই আর টি এটা চলে আসবে, তো 9 গুণ আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে সুইচকে যুক্ত করা হয় কোন তারে? সুইচকে আমরা সবসময় লাইভ ওয়্যারে যুক্ত করব, যেটা লাইভ ওয়্যার থাকবে তাতে যুক্ত করব। কোনটি পর্যায়গত ধর্ম নয়? কোনো একটা, ধরো আমি বললাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তো বলছে কোনটি পর্যায়গত ধর্ম নয়? আয়নায়ন বিভব, পারমাণবিক গুরুত্ব, তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে যে ধরে নাও লিথিয়াম কি করতে পারে? ইলেকট্রন দিতে পারে, সোডিয়ামও ইলেকট্রন দিতে পারে, পটাশিয়ামও ইলেকট্রন দিতে পারে, তো এরা সবসময় প্লাস হয়, সোডিয়াম প্লাস প্লাস প্লাস, তার মানে এদেরকে একই লাইনে রাখা হয়েছে, একই লাইনে যে এরা ইলেকট্রন দিতে পারে, ঠিক। তাহলে এদেরকে পর্যায় সারণীতে একই লাইনে রাখা হয়েছে, তো এটা কি হয়ে যাবে? পর্যায়গত ধর্ম হয়ে যাবে, ঠিক আছে। আয়ন বিভব একই জিনিস, যে সহজে যাকে সহজে বিভব দিয়ে সহজে ইলেকট্রন সহজে বের করে নেওয়া যায়, তো তাদেরকেও একই লাইনে রাখা হয়। পারমাণবিক গুরুত্ব একই, তো পারমাণবিক ক্রমাঙ্ক যেটা হয়ে যায় সেইটা কি হয়ে যায়? আমাদের পর্যায়গত ধর্ম হবে না, পারমাণবিক ক্রমাঙ্ক পর্যায়গত ধর্ম নয়। তারপরে প্রশ্ন, কোন যৌগে ধাতব আয়নে অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়? কোন যৌগতে? তো এখানে তুমি 4টে যদি দেখো, বলছে বাইরে যে 8টা থাকলে যে স্থায়িত্ব হয়, ধরে নাও সব এগুলো সোডিয়াম চাই যে ওর বাইরে 8টা থাকুক, 2 8 1, সেই জন্য একটা দিয়ে দেয় 2 8 হয়ে যায়, Na+ হয়ে যায়, ঠিক আছে। তো এর বাইরে কিন্তু 8টা আছে, এর অষ্টক পূর্ণ হতে পারে। কিন্তু লিথিয়াম কি হয়? লিথিয়াম তো কি হয়, এর পরমাণু ক্রমাঙ্ক 2, তো কোনোদিন অষ্টক পূর্ণ করতে পারে না, এর বাইরে সবসময় 2টো থাকবে, তো অপশান আমাদের কি হবে? LIH থাকবে, ঠিক। চলো, বাকি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো অষ্টক পূর্ণ আছে, কারণ ক্যালসিয়াম 2+ আছে, ক্যালসিয়াম 2+, দুটোকে ছেড়ে দিলে কি হয়ে যাবে? 2 8 8 হয়ে যাবে, ঠিক আছে। ক্যালসিয়াম 20, 8 8 16 2 18, হ্যাঁ 8 8 8 হয়ে যাবে। আর ম্যাগনেসিয়াম হচ্ছে 12, ম্যাগনেসিয়াম 2+ মানে 2 8 হয়ে যাবে। তো প্রত্যেকটার অষ্টকপূর্ণ আছে, একমাত্র লিথিয়াম যেটা আছে, লিথিয়ামের কিন্তু অষ্টকপূর্ণ হবে না, কারণ ওর বাইরে 2টো থাকে, সেই জন্য অষ্টকপূর্ণ হবে না, ওকে ডুয়েট বলা হয়, অক্টেট অ্যান্ড ডুয়েট। চলো, তারপরে হচ্ছে জলে দ্রবীভূত অবস্থায় H2SO4 KOH NaCl CH3COH এর মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষণ যৌগটি কোনটি? কে সহজে তড়িৎ পাঠাতে পারবে? কে তড়িৎ সঞ্চালন সহজে করতে পারবে? H2SO4 করতে পারবে, H2SO4 আছে, তারপরে আমাদের KOH আছে আর NaCl আছে।
KOH আর NaCl হচ্ছে আয়নিক বন্ধন আছে এদের মধ্যে, K+ তৈরি হয়ে যায় আর সোডিয়াম প্লাস তৈরি হয়ে যায়। এরা সহজে জলে কি করে আয়ন দিয়ে দিতে পারে, হ্যাঁ, ক্যাটায়ন দিয়ে দিতে পারে K+, Na+ আর K+। তো আমাদের যেটা আয়নিক বন্ধন থাকবে তারা সহজে কিন্তু তড়িৎ প্রবাহিত করতে পারবে। তাহলে আমার KOH NaCl আগেই বাদ দিয়ে দিলাম। তো কে করতে পারবে না, কম করতে পারবে H2SO4 আর CH3COOH। এর দুজনের মধ্যে আমাকে কম্পেয়ার করতে হবে যে যে কম আয়ন দেবে সে কি করবে, তড়িৎ প্রবাহ কম করবে। সো CH3COOH আর H2SO4 এর মধ্যে সহজে H+ দিয়ে দিতে পারে H2SO4, কারণ H2SO4 হচ্ছে স্ট্রং অ্যাসিড সহজে আয়ন দিয়ে দিতে পারবে H+, যেখানে CH3COH হচ্ছে উইক অ্যাসিড, মানে দুর্বল অ্যাসিড হচ্ছে H সহজে দিতে পারে না। তো H না দিতে পারলে ও তড়িৎ প্রবাহের জন্য হেল্প করতে পারবে না। তাহলে অপশান আমাদের কি হয়ে যাবে, ডি হয়ে যাবে, ডি ফর দিল্লি। তো মৃদু আর সবথেকে বেশি যেটা হবে সেটা NaCl আর KOH এর মধ্যে একটা হবে, ঠিক আছে, যে সহজে Na+ আর KOH সহজে দিতে পারবে, ঠিক। তো সব থেকে মৃদু হয়ে যাবে আমাদের ডি। তারপরে প্রশ্ন, NaOH মিশ্রিত সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S পাঠালে দ্রবণের কী হবে, বর্ণ কী হবে? এই কোশ্চেনটা অনেক জায়গায় আছে। তো এটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের পার্পল কালার, বেগুনি কালার হয়ে যাবে, ঠিক আছে। NaOH প্লাস H2SO4 যেটা হবে বেগুনি কালারের দেবে। তারপরে কোশ্চেন 1.14, কপারের আকরিক হলো, কপারের আকরিক কি হয়ে যাবে, কপারের আকরিক হয়ে যাবে চ্যালকপার, বক্সাইড, গ্যালেনা, হেমাটাইট, যেটা হয়ে যাবে চ্যালকোপাইরেটিস হয়ে যাবে। চ্যালকোপাইরেটিস হচ্ছে কপারের আকরিক। তারপরে প্রশ্ন হচ্ছে একই শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হবে? ধরে নাও আমি অ্যালকেন ধরেছি বা অ্যালকিন ধরেছি। অ্যালকেন আমি যদি ধরি CnH2n+2, ঠিক আছে। তো হতে পারে C1H4 C2H6, ঠিক আছে, এভাবে করে। তো তুমি যদি এদের যে পার্থক্য, একটা কার্বন বেশি আছে আর দুটো হচ্ছে হাইড্রোজেন বেশি আছে, ঠিক, তো একটা কার্বন 12 আর দুটো হাইড্রোজেন 2, মানে কি হবে 14 হয়ে যাবে। সেম তুমি অ্যালকিনেরও যদি দেখো পরপর দুটি সমগণের যদি দেখো তাহলে 14 হয়ে যাবে। তো 14 AMU হয়, 14 AMU। তারপরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হবে? ঝড় বৃষ্টি হয় ট্রোপোস্ফিয়ার। সো বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি ঘটে। সেকেন্ড কোশ্চেন অথবা দিয়ে যেটা আছে, আগুনে বরফ কাকে বলা হয়? আগুনে বরফ বলা হয় মিথেন হাইড্রেটকে। মিথেন হাইড্রেট মানে যেটা হচ্ছে মিথেন আর ওয়াটার দিয়ে তৈরি, মিথেন CH4 প্লাস H2O, মিথেন আর হাইড্রেট দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে 4CH4.23H2O, 23H2O। সো মিথেন হাইড্রেটের যে এটা হবে সেটা হচ্ছে এটা হচ্ছে মিথেন হাইড্রেট, 4CH4.23H2O, ঠিক আছে। চল তারপরে প্রশ্ন, বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসের নাম লেখো যার পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটবে, গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাবে, মানে হিট বেড়ে যাবে মানে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে গ্রিন হাউস গ্যাস যেটা কার্বন ডাইঅক্সাইড সেটা বেড়ে গেলে আমাদের বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাবে, তো CO2 হয়ে যাবে। চার্লস ও বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবকটা কি? তো চার্লস আর বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবক, প্রত্যেকটা জায়গায় তো গ্যাসের ভর আমরা একই নিই, তো গ্যাসের ভর যেটা হবে সেটা প্রত্যেকটা এক্সপেরিমেন্টে আমরা কি রাখবো, ধ্রুবক রাখবো, ঠিক আছে, গ্যাসের ভরকে আমরা বদলাবো না। তো চার্লস ও বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর, ঠিক আছে। সত্য মিথ্যা, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন O2 ও CO2 গ্যাসের পরমাণু সংখ্যা সমান হবে। কি বলছে, একই আমি যদি অ্যাভোগাড্রোর যে সূত্রটা আছে, অ্যাভোগাড্রোর যে এটা আছে উপপাদ্য, সেটা যদি দেখি, একই চাপ একই আছে, P ধ্রুবক, তাপমাত্রাও ধ্রুবক, আমি যদি সম আয়তন গ্যাস নিই,
সম আয়তন গ্যাস মানে O2ও নিয়েছি, CO2ও নিয়েছি। তো বলেছে CO2 যতগুলো থাকবে O2ও ততগুলো থাকবে। ধরে নাও O2 দুটো আছে, তো CO2ও দুটো থাকবে। মানে এখানে অণুর সংখ্যা সমান থাকতে হবে, পরমাণু নয়। পরমাণু তো আলাদা আলাদা হবে। এখানে একটা কার্বন ডাই অক্সাইডে 3টে পরমাণু আছে, তার মানে দুটো থাকলে এখানে 6খানা হয়ে যাবে, আর এখানে O2 করে 4খানা পরমাণু হয়ে যাবে। তো পরমাণু হবে না, অণু হবে, খেয়াল রাখবে। কারণ এই একটা ছোট্ট পয়েন্টের জন্য পরমাণুর জায়গায় যদি অণু থেকে যেত তাহলে কি হতো, সত্য হয়ে যেত। এখানে পরমাণু লিখেছে, অণু লিখলে ঠিক হতো, অণু লিখলে ঠিক। তাহলে এটা হবে মিথ্যা। মিথ্যা দিয়ে পাশে তোমরা চাইলে এর সত্যটা লিখে নেবে। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন O2 এবং CO2 গ্যাসের অণুর সংখ্যা সমান হবে। অণুর সংখ্যা, পরমাণু নয়। ঠিক, চলো তারপর কি আছে, কোন পদার্থের একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক আছে? কোন পদার্থের একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক আছে? তো প্রসারণ গুণাঙ্ক গ্যাস বা তরলের কি হবে, একটি প্রসারণ গুণাঙ্ক হবে, যেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। যে কোনো গ্যাস বা তরল, গ্যাস আর তরলের হচ্ছে শুধু কি থাকে, আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে। যেখানে আমাদের কঠিন পদার্থের 3টে গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, 3টেই থাকে। তো আমরা এখানের যে অ্যান্সার হবে গ্যাস বা তরল হবে, যার একটি প্রসারণ গুণাঙ্ক থাকবে। এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ধরে নাও আয়তন প্রসারণ গুণাঙ্ক আমি আলফা লিখছি। আলফা মানে কি হয়, কতটা দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে প্রাথমিক দৈর্ঘ্যতে আর প্রাথমিক তাপমাত্রা বৃদ্ধি, মানে তাপমাত্রা বৃদ্ধিতে। তো ডেল্টা এল তো কেটে যাবে, এখানে এটা মিটার হয়ে যাবে, এটাও মিটার হয়ে যাবে, বাকি থাকলো কেলভিন থাকলো। তাহলে কি হয়ে যাবে, আমি যদি এসআইতে দেখি কেলভিন ইনভার্স হয়ে যাবে বা 1/কেলভিন। তো এসআই একক কী হয়ে যাবে, কেলভিন ইনভার্স। এসআই একক কেলভিন ইনভার্স হয়ে যাবে, লিখে নাও। তারপরে প্রশ্ন হচ্ছে 2.6, আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ দাও। আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ দিতে হবে। আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ কি, আমাদের রামধনু যে পড়ে, আমাদের যে রামধনু পড়ে, সেই রামধনু কিন্তু সেই রামধনু কিন্তু আমাদের বিচ্ছুরণের ফলেই কিন্তু হয়। ঠিক আছে, তো রামধনু হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা হবে রামধনু। চলো তারপর রৈখিক বিবর্ধনের একক কি হবে? রৈখিক বিবর্ধনের একক, তো রৈখিক বিবর্ধন হয়ে যায় কার উচ্চতা, এর উচ্চতা, কি বলে, প্রতিবিম্বের উচ্চতা। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই এর দৈর্ঘ্য, তো ইমেজ প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তো দুটোই যদি দৈর্ঘ্য হয় মিটার বাই মিটার, তো বিবর্ধনের কোনো হবে না, একক হবে না, তো এককহীন রাশি হয়ে যাবে, এককহীন রাশি। তো রৈখিক বিবর্ধনের একক নেই। তারপরে একটি অওহমীয় পরিবাহীর নাম লেখো। অওহমীয়, যেটা ওহমের সূত্রকে মেনে চলে না। তো ওহমের সূত্র মেনে চলবে না যদি আমাদের অপরিবাহী হয় বা অর্ধপরিবাহী হয়। তো অর্ধপরিবাহী আমাদের সিলিকন আর জার্মেনিয়াম হয়। তো সিলিকন লিখতে পারো, সিলিকন, জার্মেনিয়ামও লিখতে পারো। সিলিকন, ঠিক আছে, এসআই আর জার্মেনিয়াম। তেজস্ক্রিয়তার এসআই একক কি হয়ে যায়? তেজস্ক্রিয়তার এসআই একক হয়ে যায় বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হয়ে যায় বেকারেল, যেটাকে আমরা বিকিউ দিয়ে লিখি, বিকিউ দিয়ে লেখা হয়। ঠিক আছে, বাল্যচক্রে এসি প্রবাহ প্রয়োগ করলে কি ঘটবে? বাল্যচক্রতে এসি প্রবাহ যদি করা হয়, এই বাল্যচক্র এইখানে এ গোল গোল করে এভাবে ঘুরতে থাকে, আর এইখানে পারদ রাখা থাকে, এখানে পারদ মার্কিউরি, এখানে পারদের সঙ্গে টাচ করতে থাকে, দিয়েই ঘুরতে থাকে। ঠিক আছে, আর দুই পাশে কি হয়, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক রাখা হয়। এবার আমি যদি এসি প্রবাহ প্রয়োগ করি তাহলে কি হবে, কারেন্ট হচ্ছে তড়িৎ প্রবাহ দিক পরিবর্তন করবে। দিক পরিবর্তন করলে কি হবে, এই চক্রটা কিন্তু ঘুরতে পারবে না, এই কি হবে, কম্পন হবে, একবার এই দিকে যাবে, একবার এই দিকে যাবে, একবার এইদিকে যাবে, একবার এইদিকে হবে। তো যদি এসি প্রয়োগ করা হয় তাহলে এই চক্র না ঘুরে কি হবে, কম্পিত হতে থাকবে। ঠিক আছে, সামনের দিকে এগোবে, পেছবে, কম্পন হতে থাকবে।
তারপরের প্রশ্ন আমাদের এ দিয়েছে, এটাকে ম্যাচ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় আমাদের কী হবে, ম্যাগনেসিয়াম হয়ে যাবে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্ষারীয় হয়ে যাবে। কাঁসা হচ্ছে একটি সংকর ধাতু। কাঁসা কী দিয়ে তৈরি হয়, কপার দিয়ে তৈরি হয়, এবং আমাদের কপার আর টিন দিয়ে তৈরি হয়। তো কপার হচ্ছে এটা আর টিন হচ্ছে এসএন, তাহলে এ হয়ে যাবে, কপার আর টিন দিয়ে তৈরি হয়। N2 গ্যাস প্রস্তুতিতে রাসায়নিক বিকারক, N2 গ্যাস প্রস্তুতিতে কাকে লাগে, অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl লাগে, NH4Cl প্লাস আমাদের যে NaN2 কী বলে N2 গ্যাস, NaNO2 ব্যবহার করে আমাদের N2 গ্যাস তৈরি হয়। তাহলে এটা যেটা হবে সেটা হয়ে যাবে ডি হয়ে যাবে, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের আকরিক তাহলে একটাই বাঁচলো যেটা, সেটা আমাদের হচ্ছে বি, বক্সাইড হয়ে যাবে, অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড হয়ে যাবে। তারপরের প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের লুইস ডট আমাদেরকে তৈরি করতে হবে, ক্যালসিয়াম অক্সাইডের লুইস ডট স্ট্রাকচার আমাদেরকে বানাতে হবে। দেখি ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম অক্সাইড আমাদের হয়ে যায় CaO। তো একটু দেখতে হবে, Ca2+ হয়, Ca2+ আর O2- হয়ে যায়, Ca2+ আর এটা। তো ক্যালসিয়ামের আমরা কেমন আঁকবো, ক্যালসিয়ামের ডট মানে এরকম দুটো ডট থাকবে, আর অক্সিজেনের যেটা থাকবে, অক্সিজেনের আমরা 1 2 3 4 5 6, অক্সিজেনের 2 6 মানে 8 হয়ে যাবে। তো এরকম এবার এখান থেকে এ কী করবে, এটাকে শেয়ার করবে, মানে দিয়ে দেবে, দান করে দেবে। তো Ca যদি দান করে দেয় তাহলে Ca2+ হয়ে যাবে, Ca2+ হয়ে যাবে। আর অক্সিজেন দুটো নেওয়ার পরে, দুটো নিয়ে নেওয়ার পরে ওর বহিস্থ যে আছে যোজ্যতা ইলেকট্রন, সেটা কিন্তু 8টা হয়ে যাবে, 1 2 3 4 আর একটা হবে 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে যাবে। আর সাথে কী করবে, -2 কিন্তু সাথে নিয়ে নেবে, -2 সাথে নেবে, তাহলে এই দুটো মিলে CaO বানাবে, Ca2+ আর O2- মিলে এভাবে বানাবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে অ্যানোড মাড কি হয়ে যায়, অ্যানোড মাড হবে কোনো যদি ধাতুর ইলেকট্রোলাইসিস করা হয়, তার নিচে অ্যানোডের নিচে যে জমা হয়, অশুদ্ধি জমা হয়, সেইটাকে ইম্পিউরিটি যে জমা হয় সেটাকে বলা হয় অ্যানোড মাড। মানে আমি বলতে পারি ধাতুর ইলেকট্রোলাইটিক পরিশোধনের সময় অ্যানোডের নিচে যে অশুদ্ধি জমা হয় সেটাকে আমরা অ্যানোড মাড বলি। তারপরে প্রশ্ন হচ্ছে 2.14 কি বলছে, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। যেহেতু তড়িৎ বিশ্লেষণ হচ্ছে তাহলে তড়িৎ শক্তি কী করবে, রাসায়নিক বিক্রিয়া ঘটাবে। তাহলে প্রথমের অ্যান্সার হবে তড়িৎ শক্তি, তারপর বলছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হচ্ছে, একই চাপ উষ্ণতায় অ্যানোডে গ্যাসের আয়তন কত হবে। তাহলে দেখে নাও যে ইলেকট্রোলাইসিসের সময় আমাদের হয় কি, ইলেকট্রোলাইসিসের সময় এটা ধরে নাও পজিটিভ, এটা ধরে নাও নেগেটিভ, তাহলে এই পাশে পজিটিভ আধান আর এই পাশে নেগেটিভ আধান, তার মানে এই কি করবে, এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড, তো অ্যানোডে কে জমা হবে, অ্যানোডে এসে OH- জমা হবে। তো অ্যানোডে OH- জমা হচ্ছে আর ক্যাথোডে H+ জমা হয়েছে। ক্যাথোডে যে H+ জমা হয়েছে সেটাই হচ্ছে 11.2 লিটার, 11.2 লিটার, ঠিক আছে। তো ইলেকট্রোলাইসিসের সময় হয় কি, H2O ভেঙে গিয়ে H+ OH- তৈরি করে, ঠিক। তো তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা 2 আসবে, 2H+, মানে আমি একটি হাইড্রোজেনের ওয়াটার থেকে এখানে কিন্তু এখান থেকে দুটো কিন্তু H+ হচ্ছে, তার মানে এর যে আয়তন জমা হচ্ছে, এর যে আয়তন জমা হচ্ছে তার থেকে হাফ আয়তনের OH আসবে, তার থেকে হাফ আয়তনে, এখানে 2 আছে আর OH কিন্তু 2 নেই, তো হাফ আয়তনের কিন্তু জমা হবে। তাহলে 11.2 যদি হয় তার হাফ আয়তন কোথায় জমা হবে, OH- এর যে আয়তন হবে তার হাফ, তো 11.2/2 হয়ে যাবে, যেটা আমাদের হয়ে যাবে 5.6 লিটার, 5.6 লিটার আমাদের অ্যান্সার হয়ে যাবে, 5.6 লিটার। তারপরের প্রশ্ন
12.15। তারপরে প্রশ্ন হচ্ছে 12.15। দেখো 12.15 কি বলছে, SO2 থেকে SO3 তৈরি করতে হবে। SO2 থেকে আমরা SO3 তৈরি করব। তাহলে আমাদের যেটা লাগবে, যে অনুঘটকটি লাগবে সেটা হচ্ছে প্ল্যাটিনাম, যেটাকে আমরা পিটি বলি। তো প্ল্যাটিনাম আমাদের দরকার পড়বে, পিটি। ঠিক। চ্যালকোজেন শব্দের অর্থ কী হবে? চ্যালকোজেন শব্দের অর্থ, এই যে চ্যালকোজেন সেটা হচ্ছে অক্সিজেন ফ্যামিলি থেকে। এ কী করায়, ওর ফর্মের জন্য কাজে লাগে, মানে ওর ফর্মেশন, আকরিক উৎপাদকের কাজে লাগবে। আকরিক উৎপাদকের কাজে আমাদের কিন্তু চ্যালকোজেন লাগবে। তো চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদক। অ্যাসিটিলিনের HCC বন্ধন কোণের মান কত হবে? অ্যাসিটিলিনের যে HCC বন্ধন কোণ হবে সেই কোণ 180 ডিগ্রি হয়ে যাবে, 180 ডিগ্রি। তো তুমি যদি এর স্ট্রাকচার দেখো তাহলে 180 ডিগ্রি কোণ হবে। যদি আমরা এর স্ট্রাকচার দেখি অ্যাসিটিলিনের কেমন হয়ে যাবে, অ্যাসিটিলিনের স্ট্রাকচার এভাবে হয়ে যাবে। তো এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা আমাদের কি হয়ে যাবে, 180 হয়ে যাবে। HCC বন্ডের যে অ্যাঙ্গেল হবে সেটা 180, মানে এরকম সরল রেখাতে থেকে যাবে। ঠিক আছে। সরলতম অ্যালকিন কি হবে? সরলতম অ্যালকিন কি হয়ে যাবে, C2 H অ্যালকিন, দুটো বন্ড থাকবে, C2H4, মানে এমন হবে C2H4, দুটো হাইড্রোজেন কিন্তু এখানে লেগে যাবে, এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন। ঠিক আছে। তো আমাদের অ্যালকিন হয়ে যাবে। অ্যালকিনের যে হবে C2H2, যেটা হবে ইথিন হয়ে যাবে, ইথিন, দুটো কার্বন আছে সেই জন্য ইথিন হয়ে যাবে।